আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিছুক্ষণ হুদাই পেছাল পারি। আজকের পেছালের যে শিরোনাম ধার্য করছে সেটা হলো আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং বর্তমান ইউনূস সরকারের বাংলাদেশ, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রই বলা যায়। পার্শ্ববর্তী রাষ্ট্র এই জন্য যে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারতের আমরা প্রতিবেশী, নেপালও ভারতের প্রতিবেশী। যেহেতু আমাদের এই অঞ্চলটা একই, মানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রই ধরা যায় নেপালকে। নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, তাকে তো আপনারা সবাই চেনেন। তিনি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী। নেপালের তিনি প্রথম নারী বিচারপতি, মানে নেপালে তিনি প্রথম নারী যিনি প্রধান বিচারপতি হয়েছিলেন। প্রাক্তন এই বিচারপতি, তাকে প্রধানমন্ত্রী করা হয়েছে। তিনি যে 12ই সেপ্টেম্বর শপথ গ্রহণ করছেন, অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠন করছেন 2024-এর 12ই সেপ্টেম্বর, সেই দিনই তিনি ঘোষণা দিচ্ছেন যে 6 মাসের মধ্যে নির্বাচন হবে। 6 মাসের বাইরে তারা একটা দিনও আর ক্ষমতায় থাকবে না, যেটা ইতিমধ্যে নির্বাচনের কাজ তারা শুরু করে দিছে। কিন্তু সম্প্রতি তার উপর ব্যাপকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। এই তো কিছু যে নেতা আছে, বিরোধী দল আছে, মানে যে রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে উচ্ছেদ করছে, তার যে বিরোধী রাজনৈতিক দল ছিল, সেই বিরোধী রাজনৈতিক দল অলি, তার সংক্ষেপের নাম অলি, সেই অলির রাজনৈতিক দল এবং জেন নেতারা সুশীলা কার্কির এই সরকারকে ব্যাপকভাবে চাপ দিতেছে। তারা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করতেছে। সুশীলা কার্কি যেখানেই যায় সেখানেই তারা অপমান বোধ করতেছে। অথচ দেখেন, তারা 6 মাসের মধ্যে কিন্তু নির্বাচন দেওয়ার কথা বলছে এবং সেই মাফিক কাজ করতেছে। যাক, এরকম ঘটবে। কিন্তু এই সুশীলা কার্কি সম্প্রতি একটা মন্তব্য করছেন, কাঠমান্ডুতে একটা আলোচনা সভায় তিনি মন্তব্য করছেন। তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে যেভাবে আমাকে চাপ দাও না কেন, বা আমার সরকারকে চাপ দাও না কেন, তোমরা তো আমাকে ডেকে নিয়ে আসছো। সুশীলা কার্কি কিন্তু ইচ্ছাকৃতভাবে আসে নাই, তাকে ডেকে আনা হয়েছে, আমন্ত্রণ করছে, রিকোয়েস্ট করছে যে আপনি আসেন, দেশের হাল ধরেন, দেশের এরকম ক্রান্তিকালে আপনাকেই লাগবে উত্তরণের পথ দেখাতে। তিনি আসছেন। তিনি তার যে ব্যাকগ্রাউন্ড এবং তার বিষয়ে যে আলোচনা, সকল কিছু দেখলে কিন্তু পরিষ্কার তিনি একজন পরিষ্কার মানুষ। তার কোনো ক্ষমতার লোভও নাই, মানে আপাতত দৃষ্টিতে যেটা দেখা যাইতেছে। এবং তিনি তার দেশের ভালো চান, আমাদের মতো নোবেল জয়ের মতো না। নোবেল জয় যদি হয়তো, অনেকে আফসোস করতেছেন এই সুশীলা কার্কির বক্তব্য নিয়ে, যে যদি নেপালে আমাদের গদ্দার মতো একজন নোবেল বিজয়ী মানুষ থাকতো, তাইলে নেপাল বাংলাদেশ হয়ে যেত। কিন্তু সুশীলা কার্কি যেটা বলছে, যে যতভাবেই সমালোচনা করো, যতভাবে আমাদের অপমান করার চেষ্টা করো, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা কোনোভাবেই নেপালকে বাংলাদেশ হতে দেব না। এখন এই বক্তব্যটা তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। শুধু নেপালেই না, শুধু বাংলাদেশই না, যেহেতু নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কথা বাংলাদেশকে নিয়ে বলছেন, বাংলাদেশের মধ্যেও এটা নিয়ে আলোচনা হবে। কিন্তু শুধু বাংলাদেশের মধ্যেও না, শুধু নেপালের মধ্যেও না, বিশ্বের অনেক রাষ্ট্র এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। ভারতেও ব্যাপকভাবে এটা মিডিয়া হয়েছে, পত্রিকা হয়েছে। এই তো আমি আনন্দবাজার পত্রিকা কিছুক্ষণ আগে পড়লাম, বাংলাদেশের সকল মিডিয়া, সকল নিউজ পত্রিকা এটা ছাপানো হয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে যে নেপালকে বাংলাদেশ হতে দিতে চায় না সুশীলা কার্কি, এরকমভাবে শিরোনাম হয়েছে। এখন এই যে তার মন্তব্য বা তার বক্তব্যটা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে এখন দেশের মধ্যে বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একটা কথা বলতে শোনা যাইতেছে যে সুশীলা কার্কি কি শেখ হাসিনার ফ্যান ছিলেন নাকি।
বা সুশীলা কার্কি শেখ হাসিনাকে খুব ভালোবাসতেন? এই বিষয়টা মূলত আজকের এই হুদাই পেঁচালের আমি শিরোনাম হিসাবে ধার্য করছি এবং সেই বিষয়ে আলোচনা করব। তবে আমাদের কিন্তু একটা বিষয় জানতে হবে, জানা উচিত। এই বিষয়টা জানতে হলে যে শেখ হাসিনাকে ভালোবেসে তিনি এই কথাটা বললেন, নাকি তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে বললেন। দেখেন, আমরাও কিন্তু আমাদের এই দেশের ক্লান্তিকারে একজন মানে বিশাল বড় মাপের একজন মানুষকে আমরা নিয়ে আসছি, ডেকে নিয়ে আসছি, আমন্ত্রণ করে নিয়ে আসছি যে আপনি আসেন। কিন্তু আমরা জানতাম না, আমরা যখন তাকে আমন্ত্রণ জানাইছি যে তিনি একমাত্র যোগ্য, আমাদের কাছে তখন মনে হয়েছে, আমাদের কাছে বলতে কি, জুলাই আগস্ট আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা এখন এনসিপি গঠন করছেন, এই সমন্বয়করা, মানে ধরেন যাই হোক, অন্য অন্য রাজনৈতিক দলও সম্মতি দিচ্ছিল, মানে আওয়ামী লীগ বাদে, 14 দল বাদে, মানে আওয়ামী বিরোধী যারা আন্দোলন করছে তারা কিন্তু সম্মতি পোষণ করছিল, সেহেতু আমরাই বলি। তাকে আমন্ত্রণ জানালাম এই জন্য তিনি বড় মাপের মানুষ, তার গ্রহণযোগ্যতা আছে, তিনি শান্তিতে নোবেল পাইছেন, টাকা পয়সা অর্থবিত্ত রূপ যৌবন সৌন্দর্য সকল কিছুই আছে, আসুক, তিনি বাংলাদেশের ক্ষমতা। আর একটা কিন্তু আফসোস ছিল এই বাঙালিদের মাঝে যে তিনি কেন রাষ্ট্র ক্ষমতা নিচ্ছেন না, তার তো রাষ্ট্র ক্ষমতা নেওয়া উচিত। তিনি তার মতো মানুষ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিলে পরে বাংলাদেশ হয়ে যাবে একটা বিশাল বড় মাপের অর্থনীতির একটা দেশ, কারণ তিনি অর্থনীতিবিদ। আর বাংলাদেশে এরকম খুন খারাপি রাহাজানি চুরি ছিনতাই এরকম ধর্ষণ কোনো কিছুই থাকবে না, বাংলাদেশ হবে শান্তির দেশ, যেদিকেই তাকাবেন শুধু শান্তি শান্তি আর শান্তি, মানে আপনার অর্থেরও অভাব নাই, শান্তিরও অভাব নাই। এরকম কিন্তু একটা আফসোস ছিল যে তার দরকার। পরিশেষে তাকে আনা হলো ক্ষমতায়। আনার পরে তিনি এমন একটা পর্যায়ে দেশটাকে নিয়ে গেছেন যার পরিপ্রেক্ষিতে নেপালের মতো একটা রাষ্ট্র, আমি ছোট করতেছি না, কারণ নেপালের একটা সময় স্বপ্ন ছিল বাংলাদেশ হওয়ার, মানে বাংলাদেশের মতো হওয়ার। এই তো আপনি 2 বছর আগে ধরেন, 2.5 বছর আগে ধরেন, তখনকার যে বাংলাদেশের মানে উন্নয়ন বলবো না, উন্নতির যে ধারা ছিল, উন্নতি মানে বলছে বাংলাদেশের উন্নতি মানে কি সকল সেক্টরে, সেইটা দেখে অনেক দেশ আমাদের কাছাকাছি অবস্থান করার জন্য স্বপ্ন দেখত। যেমন ধরেন শ্রীলঙ্কা কিন্তু তাদেরকে আমরা অনেক সময় সহযোগিতা করছি। তারা যখন দেউলিয়ার পথে, আমরা অনেক অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করছি। এমনকি পাকিস্তান তো পাকিস্তানের সাথে তো আমরা আজ থেকে 54 বছর আগে আমরা স্বাধীন হয়েছি, তারা আমাদের দমন পীড়ন করছিল। যা বর্তমান পাকিস্তানের যে নাগরিক আছে বা যুব সমাজ আছে, তারা অনেকেই এই বিষয়টা স্বীকার করেন যে না, তাদের যে পূর্বপুরুষরা ছিলেন তারা পূর্ব পাকিস্তানে বা আমাদের এই বাংলাদেশে যে বর্বরতা চালাইছে সেটা ঠিক করেন না, এটা স্বীকার করেন। এবং পাশাপাশি পাকিস্তানের অনেক রাজনীতিবিদ বা রাজনৈতিক দলের নেতা তারা কিন্তু বক্তব্যের মাঝে এই কথাটা স্পষ্টভাবে বলছেন যে মানে যখন ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হলো, ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পরে বর্তমান যারা আছে তাদের উদ্দেশ্যে যে পারলে বাংলাদেশ হয়ে দেখান, এইভাবে বক্তব্য দিছে, সেটা আপনারা দেখতেছেন। এখন এই যে এই বাংলাদেশের পথে হাঁটতে দেবে না নেপালকে, কে দেবে না? সুশীলা কার্কি, তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে বোঝেন যে বাংলাদেশ কোন পথে হাঁটতেছে। এখন ওই যে আমি যে আপনাদের প্রথমেই বললাম যে শেখ হাসিনাকে সুশীলা কার্কি ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবেসে সুশীলা কার্কিকে এই বক্তব্য দিচ্ছে না, এটা কিন্তু কাউকে ভালোবেসে দেয়নি, এটা পরিষ্কার। বা বর্তমান বাংলাদেশের রাজনীতি আমরা দেখতেছি যে এরকম একটা যে রাজনীতি হলো মানে আপনার বিপক্ষে কোনো বক্তব্য যদি হয়, মানে আপনি একটা অপকর্ম করছেন বা আপনি এমন কিছু করতেছেন যা দেশের জন্য ক্ষতি, দেশের ভালো না, কিন্তু আপনি ওইটার সমালোচনা করবেন, দেখবেন যে ওইটা আরেক পক্ষের দিকে চলে যায়
এবং যার সমালোচনা করতেছেন তিনি আবার ওইটা বয়ান সৃষ্টি করার চেষ্টা করেন যে তার পক্ষ হয়ে কথা বলতেছে। এখন সুশীলা কার্কি বাংলাদেশ নিয়ে কথা বলছে, তিনি কোথায় থাকেন? নেপালে। তিনি নাকি শেখ হাসিনাকে ভালোবাসেন বলে এই কথা বলতেছেন, তাই না? এই ধরনের কথা কিন্তু বাংলাদেশে আছে। এখন আমি বলি, সুশীলা কার্কি যে কারণে কথাটা বলছে সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি দেখা। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, আপনি গণ অভ্যুত্থান বলেন বা জুলাই আগস্ট আন্দোলন বলেন, যাই হোক কিছু একটা হয়েছে, হওয়ার পরেই একটা সরকার পরিবর্তন হয়েছে, একটা নতুন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি নেপালেও একটা গণ অভ্যুত্থান হয়েছে, নেপালেও রাজনৈতিক দল ক্ষমতাচ্যুত হয়ে এখন অরাজনৈতিক দল তারা রাষ্ট্র পরিচালনা করতেছে। বাংলাদেশটাকে এমন একটা পর্যায়ে আমাদের বড়দা নিয়ে গেছেন যেটা প্রকৃতপক্ষেই আমরা দেশের মধ্য থেকে বুঝতে পারবো না, আপনাকে দেশের বাইরে থেকে বুঝতে হবে। যেমন ধরেন আমরা বলি যে ভারত যদি আমাদের কোনো বিষয় না, ভারত আমাদের বাংলাদেশকে নিয়ে কোনো নিউজ যদি করে, ভারতের যে প্রথম সারির পত্রিকাগুলো, তাহলে আমরা বলি যে ভারত এগুলো প্রোপাগান্ডা, মিথ্যাচার করে। বা আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো, রয়টার্স আছে বা আরও যেগুলো পত্রিকা আছে সারা বিশ্ব বিভিন্ন তথ্য যারা তুলে ধরেন, তাদের বক্তব্য বা তাদের যে শিরোনাম সেইগুলো যদি আমরা দেখি, তখন কিন্তু আমরা বলি যে না, এরা তো আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে। কিন্তু আপনি নিরপেক্ষভাবে ভাবুন, বাংলাদেশের প্রকৃতি, বর্তমান সময়ের প্রকৃতিটা কি, কীভাবে চলতেছে বাংলাদেশটা, এটা আমাদের কাছে স্বাভাবিক মনে হইতেছে যে হ্যাঁ এটা বাংলাদেশ বলে সম্ভব, এটা এরকম মনে হইতেছে। একটা কবর থেকে লাশ ঘুরে বের করে রাস্তার উপর নিয়ে এসে আগুন জ্বালিয়ে দেওয়া, এটা কতটুকু বর্বরতা! একজন তরতাজা মানুষ কর্মক্ষেত্র থেকে তাকে উঠে নিয়ে আসে, তাকে প্রথমে নির্মম অত্যাচারের মাধ্যমে প্রাণ কেড়ে না, পরে আবার আগুনে বৎস করা, অগ্নি সংযোগ করে তার প্রাণ কেড়ে নেওয়া। অন্য ধর্মের দিকে ভিন্ন মতদেরকে যেভাবে দমন করা হয়েছে এবং হইতেছে, যেভাবে কবর খুঁড়ে কবরে আগুন ধরে দেওয়া, যেভাবে রাষ্ট্রীয় বুলডোজার ব্যবহার করে, সিটি কর্পোরেশনের বুলডোজার, রাষ্ট্রীয় বুলডোজার ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙা, উল্লাস করা, আনন্দ করা, অন্যের বাড়িতে স্লোগান দিয়ে প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে হামলা করা, লুটপাট করা, অগ্নিসংযোগ করা, ভাঙচুর করা, এই বিষয়গুলো আমরা দেশের মধ্য থেকে আমাদের কাছে মনে হইতে পারে যে হ্যাঁ এরকম হইতেছে, হ্যাঁ আমাদের দেশে এরকম হইতে পারে। কিন্তু এই কালচারটা তো একটা সময় ছিল না। বাংলাদেশকে অন্য দেশ যেভাবে দেখছে এবং 5ই আগস্ট পরবর্তী যেভাবে দেখতেছে, তারা মিলাইতে পারতেছে না, কোনোভাবে মিলাইতে পারতেছে না। দেশের মানুষ, যেমন আনিস আলমগীর সাহেব, তার অপরাধ কি? তিনি শুধু সরকারের সমালোচনা করছেন, সত্য কথাটা বলছেন। তাকে সন্ত্রাস বিরোধী আইনে, মানে একজন সন্ত্রাসী হিসাবে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার আত্মীয়রা যখন তার সাথে দেখা করতে গেছে, আত্মীয়দের আর সাংবাদিক জনাব আনিস আলমগীর কী বলছে, যে আমি জেলের মধ্যে আছি সেই জন্য তোমরা আফসোস করতেছো, তোমরা দুঃখ প্রকাশ করতেছো, তোমরা কোথায় আছো? তোমরাও তো জেলে, পুরো দেশটাকে এখন জেলখানা বানিয়ে ফেলছে ইউনূস সরকার। এইভাবে কথা বলছেন। তাদের যে কণ্ঠ, যেখান থেকে কথা বলুক, এই কথাগুলো অনেক দূর পর্যন্ত পৌঁছায়। এই পরিবেশ পরিস্থিতি, একটা বিশাল জনগোষ্ঠী বলতে আপনি বর্তমান যদি জেনজি ধরেন, এই যে কয়েকটা ব্যাচ, অন্তত 5টা ব্যাচ, আপনি ক্লাস 6 থেকে যদি ধরেন বা ক্লাস 9 থেকে যদি ধরেন 12 পর্যন্ত, তাহলে 4-5টা ব্যাচ একেবারে অধঃপতনের দিকে চলে গেছে। কিভাবে চলে গেছে না, তাদেরকে অধঃপতনের দিকে ধাপিত করা হয়েছে ম্যাটিকুলাসলি। তাদেরকে দ্বারা কী করা হয়েছে দেখেন, শিক্ষকদের অপমান করা হয়েছে, শিক্ষকদের গলায় জুতার মালা পরানো হয়েছে, তাদেরকে দিয়ে বিচারপতিকে অপসারণ করা হয়েছে, তাদেরকে দিয়ে ভিন্নমত দমনে ব্যবহার করা হয়েছে,
তাদেরকে যে স্বাধীনতা বিরোধী বিভিন্ন কাজ করা হয়েছে, স্বাধীনতা স্থপতি এগুলো ভাঙচুর করা হয়েছে, এই বিষয়গুলো তো বিশ্ব মিডিয়ায় উঠে এসছে। এই বিষয়গুলো দেখে আপনিও তো চাইবেন না যে ওই দেশের মতো আমার দেশ হোক। সুশীলা কার্কি প্রকৃতপক্ষে এই জন্যই বলছেন যে বাংলাদেশ হতে দেব না। এখানে শেখ হাসিনার সাথে সম্পর্ক, আওয়ামী লীগের সাথে সম্পর্ক, এই বিষয়গুলো হলো যাদের মধ্যে যুক্তি নাই। আর একটা কথা বলি, ভিডিওটা বোধহয় বড় হয়ে গেল। দেখবেন যে যে কোনো বিষয়ে যদি আপনি কোনো ব্যক্তিকে দেখেন যে আলোচনার মধ্যে রাগান্বিত হয়ে উঠছে বা অন্যের ঘাড়ে দোষ চাপানো বা অন্যের দিকে দোষটা ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে, তাহলে নিঃসন্দেহে ধরে নেবেন ওই ব্যক্তির মধ্যে যুক্তি নাই। আমি যদি সংক্ষেপে বলি, যার মধ্যে যুক্তি নাই তিনি রাগান্বিত হন, যার মধ্যে যুক্তি নাই তিনি অন্যের দোষ খোঁজেন, যার মধ্যে যুক্তি নাই তিনি নিজের ভুল খুঁজে পান না। এটাই হচ্ছে বাংলাদেশে বর্তমান চলতেছে। আপনার মতামত পারলে কমেন্ট বক্সে গঠনমূলকভাবে লিখে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।